সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সাথে সাথে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনাও কার্যত শেষ হয়ে গেল বা রাস্তা বন্ধ হয়ে গেল। বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে হচ্ছে না। খালেদা জিয়া চলে গেছেন, বিএনপিকে সাথে নিয়ে চলে গেছেন। যদিও শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, সাথে কিন্তু বিএনপির সফলতার সম্ভাবনাও বগলে করে নিয়ে গেছেন। কারণ হাসিনা পালিয়েছে একটা পুরনো লুটপাটের বন্দোবস্তের রাজনীতি সাথে নিয়ে। এখন হাসিনা যে লুটপাটের বন্দোবস্ত সাথে নিয়ে পালিয়েছে, ওই লুটপাটের বন্দোবস্তের রাজনীতি তো বিএনপি করে, অতএব বিএনপির রাজনীতি নিয়েও পালিয়েছে। সেখানে বিএনপির সর্বশেষ ভরসা ছিল খালেদা জিয়া। খালেদা জিয়াকে এই পরিস্থিতি তো 3 জায়গায় এমপি ক্যান্ডিডেট বানিয়েছিল, কারণ খালেদা জিয়া সারা জীবনে অপরাজিত। খালেদা জিয়ার ইমেজ ব্যবহার করে নারীদের ভোট পাওয়া, বাংলাদেশ পন্থীদের ভোট পাওয়া, এরকম নানান সম্ভাবনা ছিল। কিন্তু খালেদা জিয়া যেহেতু এখনো নেই, এই সম্ভাবনাটা আমার মনে হয় শেষ হয়ে গেল। তো খালেদা জিয়ার প্রস্থানের সাথে সাথে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনাও শেষ হয়ে গেল, এটা আমার বিশ্লেষণ। এটা সামনে আপনারা দেখবেন এই বিএনপি কার্যত ঘুরে দাঁড়াতে পারবে না। তারেক রহমানকে ঘিরে বিএনপির ভাইয়া গ্রুপ এবং আম্মা গ্রুপের একটা খেলা আপনারা দেখবেন। বিশেষ করে তারেক রহমানের লোকজন খুব শীঘ্রই তারেক রহমানকে যখন ভারমুক্ত করা হবে ভারপ্রাপ্ত থেকে, তখন আম্মা গ্রুপের অনেকে মাইনাস হয়ে যাবে এবং দল ক্ষমতায় আসলে সরকার গঠনের সময় মন্ত্রী বানানোর হিসাব নিকাশও আম্মা গ্রুপের লোকজন মাইনাস হয়ে যাবে। এটাকে কেন্দ্র করে এক অঘটন, যদিও ক্ষমতায় আসা পর্যন্ত যেতে পারবে না, এটা হাইপোথেসিস। তো সেখানে বিএনপির আসলে তো কোনো ক্যাপিটাল নাই। বিএনপি এখন করছে ভারতপন্থী রাজনীতি। বিএনপি জুলাইয়ের বিরুদ্ধে রাজনীতি করছে, সংস্কারের বিরুদ্ধে। সেই জায়গায় বিএনপি জনগণের সামনে কোন ক্যাপিটাল নিয়ে দাঁড়াবে? বিএনপির একমাত্র ক্যাপিটাল ছিল খালেদা জিয়া, সেটাই নাই। এখন দেখেন খালেদা জিয়া যে বিরল সম্মাননা পেলেন, এটা বিএনপির ভোট না, এটা সিম্পিতি আর রাজনৈতিক সমর্থন আকাশ পাতাল পার্থক্য। খালেদা জিয়া যেটা পেয়েছেন এটা সিম্পিতি, আর এটা খালেদা জিয়া পেয়েছেন, নট বিএনপি। দেখেন জানাজায় যারা উপস্থিত ছিলেন একটা বড় অংশ জামাত শিবির এবং সব দল, এনসিপি, জামাত, শিবির সবাই গিয়েছে জানাজায়। তাহলে সবাই কি বিএনপির ভোটার? নেবার। খাটিয়ে ধরেছেন আল্লামা মামুনুল হক, ডক্টর মিজানুর রহমান আজহারি, এরা কি বিএনপির ভোটার? নেবার। অতএব খালেদা জিয়ার জানা যায় যে লক্ষ লক্ষ জনতা, এটা বিএনপির ভোট ব্যাংক বা বিএনপির কোনো অর্জন বা বিএনপির রাজনৈতিক কোনো সফলতা নয়। এটা খালেদা জিয়ার প্রতি মানুষের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, আবেগ এবং সিম্পেথি। এটা বিএনপির রাজনৈতিক সমর্থন নয়। সেই জায়গায় এতে তারেক রহমানও আলাদা কোনো উপকার হবে না যে খালেদা জিয়ার জায়গায় তারেক রহমানকে বসিয়ে মানুষ ভোট দিবে বা সম্মান করবে, এরকম কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না। এবং খালেদা জিয়ার যে কোয়ালিটি ছিল, খালেদা জিয়ার যে সুপ্রিমেসি ছিল, বা খালেদা জিয়ার একটা স্পেশালিটি ছিল যে ইসলামপন্থীদের যথেষ্ট মূল্যায়ন এবং সম্মান। কোনো দিন ইসলামপন্থীদের বিরুদ্ধে কোনো আপত্তিকর কথা বলেননি। তারেক রহমান অলরেডি মৌলবাদীদের উত্থান যেন না হয়, সজাগ থাকতে হবে, এইসব উল্টোপাল্টা হাসিনা মার্কার কথা বলেছেন। অতএব খালেদা আর তারেক কিছুতেই এক নয়। এবং দেখেন আনন্দবাজার পত্রিকা যে রিপোর্টটা করেছিল, যেটা নিয়ে তোলপাড় হয়েছিল, সেখানে আনন্দবাজার পত্রিকা লিখেছিল খালেদা পুত্র তারেক। এর মানে খালেদা পুত্র ছাড়া তারেক রহমানের আলাদা কোনো রেলেভেন্স নেই। তার মানে তারেক রহমান তার নিজের ওইরকম কোনো অবস্থানই তৈরি করতে পারেননি। তার অবস্থান হচ্ছে খালেদা পুত্র। সেই খালেদা নাই, এখন কি? মারা যাওয়ার পরে ওইটা সুফল পাওয়া যায় না, বেশি দিন পাওয়া যায় না। তবে হ্যাঁ, কিছুদিন পাওয়া যায়, নিজের অবস্থান তৈরি করতে পারে যদি তার আদর্শের উপর ইস্তেকামাত থাকতে পারে। যেরকম জিয়াউর রহমানের আদর্শ হুবহু ধরে রেখেছিলেন বেগম খালেদা জিয়া, যার ফলে খালেদা জিয়া জনগণের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। কিন্তু আপনি দেখেন খালেদা জিয়ার আদর্শ কি কিছু ধরতে পেরেছে তারেক রহমান? না। কারণ খালেদা জিয়ার উত্থান, রাজনীতিতে প্রবেশ সবকিছু ইসলামপন্থীদের হাত ধরেছিল। তার আশেপাশে ছিল ইসলামপন্থীরা, ভারত বিরোধিতার স্লোগান ছিল। তখনও নারাই তাকবীর স্লোগান দেওয়া হতো। জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন তো নারাই তাকবীর দিয়ে। 7 নভেম্বরের স্লোগান ছিল নারাই তাকবীর, আল্লাহু আকবার। এখন নারাই তাকবীর শুনলে বিএনপির মাথা খারাপ হয়ে যায়। যেমন ইসলামপন্থী মানে মৌলবাদী, ইসলামপন্থী মানে দক্ষিণপন্থী। দক্ষিণপন্থীদের উত্থানে মানে ইসলামপন্থীদের উত্থানে বিএনপির মন খারাপ।
তাহলে বোঝা গেল যে খালেদা জিয়ার কোনো লিগেসি তারেক রহমানের মধ্যে নেই। যার ফলে খালেদা জিয়ার প্রস্থানের সাথে সাথে বিএনপির ক্ষমতা আসার সম্ভাবনাও শেষ হয়ে যাবে। এখন যেটা পাবে সেটা হবে অনুকম্পা, সিম্পেথি দিয়ে রাজনৈতিক সমর্থন হয় না। শোকের এই মুহূর্তে আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে তারেক রহমান। হ্যাঁ, এখন এই যে নিকটজন পরিবার বা মানুষের ভালোবাসা সিক্ত, আবারও বলছি এটা রাজনৈতিক সমর্থন নয়। কারণ এখানে জামাত শিবির ছিল, মামুনুল হক, মিজানুর রহমান, এরা কি তারেক রহমানের ভোটার? নেবার। কিন্তু খালেদা জিয়ার ওয়েল উইশার্স। অতএব এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে খালেদা জিয়ার যে বিরল সম্মাননা আর বিএনপির রাজনৈতিক সমর্থন দুইটা কিছুতেই এক নয়, বরং উল্টা। বিএনপির ভাইয়া গ্রুপ, আম্মা গ্রুপের মধ্যে কামড়াকামড়ি আমরা দেখব, এবং বিএনপির যে ক্যাপিটাল, যেটা বলে এতদিন রাজনীতি করত, সেই জায়গাটাও শূন্য হয়ে যাচ্ছে। আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে নিকট জানানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশে আমার পরিবার হয়ে উঠেছে। এটা আপনার ফিল হচ্ছে তারেক রহমান, এবং এই ফিলিংস ইজ ভেরি গুড, বাট এটা আপনার কোনো পলিটিক্যাল গেইনে কাজে আসবে না। প্রফেসর ইউনুস আপনাকে জড়িয়ে ধরেছে, প্রফেসর ইউনুসকে আপনাকে ভোট দিবে না। তিন বাহিনীর প্রধান কি আপনাকে ভোট দিবে? এটা মনে করার কোনো কারণ নেই। তারেক রহমান বলেন, শোকের এই মুহূর্তে আমি আমার প্রাণপ্রিয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোককে স্মরণ করছি। আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশে আমার পরিবার হয়ে উঠেছে। দেখেন, এখানে এটাও বলতে হয় যে বাবা হারানোর পর মা ছিল, ভাই ছিল, এখন বাবা, মা, ভাই কেউ তারেক রহমানের নেই। তারেক রহমান এখন পুরো সিঙ্গেল, শ্বশুরও নেই, শাশুড়ি আছে, বৃদ্ধ। তো এইখানে তারেক রহমান একা, বিএনপির লোকজনই তো তারেক রহমানকে কখন মাইনাস করে দেয় এটা দেখেন। কারণ তারেক রহমানের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, শুধু ব্যক্তি তারেক রহমান। তো তারেক রহমান দেশে আসেন নাই নানান শঙ্কায়। এখন খালেদা জিয়ার প্রস্থানের পর কয়েকদিন বিএনপির লোকজন খালেদা খালেদা করবে, কিন্তু তারপরে এটা থাকবে। হ্যাঁ, ব্যক্তি তারেক রহমানের যে খারাপ লাগা, মায়ের মৃত্যু, আমি এই জায়গায় পূর্ণ শ্রদ্ধাশীল। আমি কিন্তু এখানে পলিটিক্যাল আলোচনা করছি, এখানে একজন ব্যক্তির জীবন নিয়ে আলোচনা করছি না। তারেক রহমান অনেক খারাপ লাগে, সব ঠিক আছে, এই জন্য আমরা সমবেতি। কিন্তু বাবা, মা, ভাই হারানোর পর তারেক শ্বশুরও নেই, শ্বশুর প্রভাবশালী ছিলেন। এখন স্ত্রী, সন্তান, তারেক রহমানের স্ত্রী কিন্তু বাংলাদেশি নাগরিক না, আমি নিজে দেখেছি, তার হাতে ব্রিটিশ পাসপোর্ট। তার সন্তানের কোন দেশের সন্তান? বাংলাদেশি বোঝা যায়, কারণ তিনি বাংলাদেশে ভোটার হয়েছেন, ঠিক আছে। কিন্তু জুবাইদা রহমান কিন্তু ভোটার হতে যাননি, দেখেছেন? কেন যাননি? যে তিনি বাংলাদেশি নাগরিক না। তো দর্শক, এই জায়গায় কার্যত তারেক রহমান আরো বিপদে পড়লেন, এবং বিএনপির ক্ষমতা আসার রাস্তা দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে। খালেদা জিয়ার ঘটনা থেকে মির্জা ফখরুল থেকে শুরু করে বিএনপির অনেক নেতার রাজনীতির বা রাজনৈতিক ক্যারিয়ার এখানে শেষ হয়ে যেতে পারে। বিএনপিতে নতুন অধ্যায়ের আভাস আমরা পাচ্ছি। খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, তার জানাজা দাফন শেষ হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে একটা অধ্যায় শেষ হয়েছে। জাতীয় রাজনীতিতে খালেদা জিয়ার মৃত্যু অপূরণীয় ক্ষতি করবে, এবং এই জাতি খালেদা জিয়াকে মিস করবে ডেফিনেটলি। তার মতো একজন আপসহীন, আধিপত্যবাদের বিরুদ্ধে একজন সোচ্চার নেত্রী, ইসলামপন্থীদের ভালোবাসেন এরকম একজন নেত্রী, এই জাতি তাকে যুগ যুগ ধরে স্মরণ করবে এবং দোয়া করবে। বিশেষ করে তার বিদায় বেলা তিনি আলেম ওলামাদের যে বিরল সম্মাননা পেয়েছেন, এটা এটা অনেকের ভাগ্যে জোটে না। এখানে বেগম খালেদা জিয়া আপনি দেখেছেন জানাজা পড়িয়েছেন বর্তমান পৃথিবীতে জীবিতদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন আলেম মুফতি আব্দুল মালেক, এবং জাতীয় মসজিদের খতিব। জাতীয় মসজিদের খতিব ওরকম বড় আলেম অতীতে তেমন দেখিনি, দেশ সেরা আলেম আমরা দেখিনি এর আগে। হ্যাঁ, খতিব ওবায়দুল হক অত্যন্ত যোগ্য, দক্ষ একজন অভিভাবক, গার্ডিয়ান সুলভ আলেম ছিলেন, কিন্তু বড় মুহাক্কিক আলেম, বাংলাদেশের সেরা, তার উপরে বাংলাদেশিকে কলম ধরতে পারবে না তার ফতোয়ার উপর, এরকম আলেম কিন্তু ছিলেন না। সাধারণত সবচাইতে বড় আলেম হাটাজারি, পটিয়া বা এই টাইপের কোথাও না কোথাও পাওয়া যেত, অথবা অন্য কোথাও। কিন্তু জাতীয় মসজিদের খতিব সবচেয়ে বড় আলেম, এটা রেয়ার। আর সর্বশেষ হাসিনা যাদেরকে খতিব বানাতেন, রুহুল আমিন, সালাউদ্দিন, এদেরকে তো মানুষ জুতা পিটা করত। যাই হোক, এরকম একজন
জবরদস্ত আল্লাহওয়ালা লোক এবং জ্ঞানের দিক থেকে জ্ঞানের সাগর মুফতি আব্দুল মালিক, যার কোনো গর্ব অহংকার আত্মপ্রচারণা নেই, তিনি জানাজা পড়িয়েছেন। আল্লাহ এই জানাজা কবুল করবেন আমরা বিশ্বাস করি। এটা কয়জনের ভাগ্যে জোটে? জানাজার খাটিয়ে ধরেছেন বর্তমান সময়ের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সত্তা, আমি জনপ্রিয় আলেম বলবো না, জনপ্রিয় সত্তা, যে কোনো বিবেচনায় সবচেয়ে জনপ্রিয়, যার আকর্ষণে সবচেয়ে বেশি লোক হবে, সেই ডক্টর মিজানুর রহমান আজহারি। তিনি দোয়া করেছেন নিঃসন্দেহে, খাটিয়ে ধরেছেন আল্লামা মামুনুল হক। মামুনুল হকের বাবা আল্লামা আইজুল হক, তিনি কিন্তু বাংলাদেশের শীর্ষ জ্ঞানী আলেমদের মধ্যে একজন ছিলেন, বুখারী শরীফের প্রথম বাংলা অনুবাদক এবং অনেক বড় মাপের জ্ঞানী আলেম। তো দর্শক, এটা কয়জনের ভাগ্য জোটে? সব ঠিক আছে, এগুলো জাতীয়, কিন্তু আমি এখন আলোচনা করছি বিএনপির ইন্টারনাল হিসাব নিকাশ নিয়ে। তো বিএনপির ইন্টারনাল হিসাব নিকাশে অবস্থা ভালো না। বিএনপির ভিতরে গ্রুপিং আছে, আপনারা জানেন। বিএনপিতে সেই 2001 থেকে 2টা গ্রুপ ছিল, ভাইয়া গ্রুপ আর আম্মা গ্রুপ। সাধারণত আম্মা গ্রুপের আড্ডা বা আম্মা গ্রুপের কার্যক্রম হাওয়া ভবন কেন্দ্রিক পরিচালিত হতো, এবং তখনই এই ভাইয়া গ্রুপ আম্মা গ্রুপের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব ছিল, এবং এটা 1/11-এর সময় বিএনপির অনেক নেতা অকপটে স্বীকার করেছেন, এবং এটা কোডিফিকেশন হিস্ট্রিতে লেখা আছে যে তারেক রহমান বিএনপির সিনিয়র নেতা আম্মা গ্রুপের যারা খালেদা জিয়াকে দেখে বা তার সাথে রাজনীতি করতেন, যারা তরুণ না, এদের সাথে কি বেয়াদবি করেছেন, মেজর হাফিজের সাথে বেয়াদবি করেছেন, আরো অনেকে আছে। তারেক রহমান বেয়াদবি করতেন, এবং তারেক রহমান একজনের কাছে ক্ষমাও চেয়েছিল। আপনারা দেখেছেন কিছুদিন আগে এক সাবেক সেনা কর্মকর্তা, রুমি বা নাম, আমি চিনি না তাকে ক্যামেরার সামনে ক্ষমা চেয়েছে। এই ক্ষমা চাওয়া এটাও একটা নাটক, এর মাধ্যমে সবার কাছে ক্ষমা চাওয়া হয়েছে। কারণ দেশে আসবেন, আগে রাস্তা ক্লিয়ার করতে হবে। তো বিএনপির সিনিয়র নেতারা অনেকেই তারেক রহমানের উপর মারাত্মক অসন্তুষ্ট, কারণ 2001 থেকে 2006 পর্যন্ত চরম বেয়াদবি করতেন, অনেককে বের করে দিতেন। গোলাম মোল্লা রনি এরকম কিছু ঘটনা বলেছে যে হাওয়া ভবনে অনেককে দাঁড় করিয়ে রাখতেন, ঘটনার প্রকারটা দাঁড় করিয়ে, সিনিয়র মন্ত্রী, তাকে দাঁড়িয়ে থাকতে হতো তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে, আবার ধমক দিতেন, এখানে দাঁড়িয়ে থাকেন, আরো পরে আসেন, এটাকে। এমনকি 1/11-এর সময় তারেক রহমানকে বিএনপি সিনিয়র নেতারা প্রচন্ড গালাগালি করেছে, এমনকি খালেদা জিয়াকেও করেছে। খালেদা জিয়া তার এই পুত্রকে সামলাতে পারেনি। এমনকি 1/11-এর হিস্ট্রি যাদের মনে আছে, 1/11-এর পত্রিকার আর্কাইভ গুলো খুঁজে পড়েন, তাহলে দেখবেন যে তারেক রহমানকে বিএনপির লোকজন, এদেশের জনগণ কতটা খারাপ মনে করত। এবং বিএনপির যে মহা চান্দাবাজি, এই মহা চান্দাবাজির জনক ছিলেন জনাব তারেক রহমান, এবং এটা বিএনপির লোকজনই বলতো যে বিএনপি, তারেক রহমানের কারণে আজকে বিএনপি ডুবেছে। আর তারেক রহমান বন্ধু ছিল কারা? যে আরেক মহা চান্দাবাজ গিয়াসউদ্দিন আল মামুন, অমুক তমুক, এরা কি অবস্থা চলে, বিদেশে কত টাকা পাচার করেছে, এবং সেরকম অনেক টাকা হাসিনা উদ্ধারও করেছে। এবং ইট ওয়াজ ট্রু, হাসিনার সব মামলা সবকিছু সঠিক ছিল না, যদিও টাকা পাচার বা এইসব মামলা, এটা তো হাসিনা না, এটা 1/11 সরকারের। আর 1/11 সরকারের সব মামলা সঠিক ছিল তা না, কিছুটা সঠিক ছিল, অনেকটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। তো দর্শক, এরকম ভাইয়া গ্রুপ, আম্মা গ্রুপ বা নানান হিসেব নিয়ে বিএনপিতে ছিল। এখন খালেদা জিয়া নেই। খালেদা জিয়া যতদিন পর্যন্ত ছিলেন, যে বিএনপির সিনিয়র নেতারা, সে আম্মা গ্রুপের নেতারা, তারা খালেদা জিয়ার সম্মানে দলে সম্মান পাচ্ছেন এবং রাজনীতি করছেন। কিন্তু এখন খালেদা জিয়া অধ্যায় শেষ। এখন খালেদা জিয়ার নাম ব্যবহার করেও এরা অনেক চেয়ার টেয়ার পাবেন না। বিএনপিতে স্থায়ী কমিটিতে এখনো অনেক সদস্য আছে যাদেরকে তারেক রহমান দেখতে পারেন না, কিন্তু শেষ পর্যন্ত হলো খালেদা জিয়ার সম্মানেই তাদের নাম স্থায়ী কমিটিতে বহাল আছে। কিন্তু এখন যেহেতু খালেদা জিয়া নেই, খালেদা জিয়ার নাম ব্যবহার করার সুযোগ নেই, তার নামে স্থায়ী কমিটিতে বসার সুযোগ নেই, এই জন্য বিএনপির অনেক নেতা মাইনাস হয়ে যেতে পারেন। আপনারা অদূর ভবিষ্যৎ দেখবেন, এমনকি যদি আল্লাহ না করুক বিএনপি ক্ষমতায় আসে, তখন মন্ত্রী হবে কারা? দেখবেন যে বিএনপি আম্মা গ্রুপের লোকজন নাই, তরুণ, তখন তারুণ্যের স্লোগান দিয়ে এই বিএনপির বৃদ্ধ অনেককে মাইনাস করে দিবে। এবং তারেক রহমানের সাথে যারা ভাইয়া গ্রুপের রাজনীতি করেছে, তারা এখানে প্রতিষ্ঠা পাবে। এখন আম্মা গ্রুপের যারা রাজনীতি করেছেন, আম্মা গ্রুপ, ভাইয়া গ্রুপ, এটা বর্তমান প্রজন্মের আপনারা হয়তো বা জানেন না, কিন্তু আমি জানি। আমি ছোট ছিলাম কিন্তু ভালোভাবে স্টাডি করেছি, তখন বিএনপির এই জটিলতা কতটা মারাত্মক ছিল, ভাইয়া গ্রুপ ভার্সেস আম্মা গ্রুপ। তো এখানে মির্জা ফখরুলেরও কপাল পড়তে পারে, অবশ্য রুহুল কবির রিজভির কপাল খুলবে। সালাউদ্দিন আহমেদ অবশ্য দুই গ্রুপে মেনটেন করতে পেরেছেন, সালাউদ্দিন টিকবে, কিন্তু নজরুল ইসলাম খান
মেজর হাফিজ স্থায়ী কমিটির সদস্য, কিন্তু তার কপালের সামনে বিপদ আছে, মন্ত্রী হতে পারবেন না যদি ক্ষমতায় আসে। এরপরে জমিরুদ্দিন সরকার, সেলিমা রহমান, এই টাইপের ডক্টর মঈন খান সিনিয়র যারা আছেন, এরা অচিরেই কোণঠাসা হয়ে যাবে। এটা তারেক রহমান নিজে সবকিছু করবেন তা না, কারণ ওই মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান যে জায়গায় আছেন, ওই জায়গায় যেতে তারেক রহমানের অনুসারী হিসেবে যারা দীর্ঘদিন ভাইয়ে গ্রুপের রাজনীতি করেছেন, তারাই এটা করবেন। সেই দৃশ্য আপনারা অচিরেই দেখতে পাবেন। তো দর্শক, একটা খবর ইত্তেফাকের, মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ণ হয়ে আছে। প্রেস সচিব তিনি বলেছেন ভিন্ন প্রেক্ষাপটে, কিন্তু এটাকে আমি একটু রিলেট করতে চাই। মির্জা ফখরুলের জন্য আমাদেরও মায়া হয়। মির্জা ফখরুল সহ আরো অনেকে খালেদা জিয়া জীবিত থাকলে এই হসপিটালে আইসিইউতে থাকলেও চোখ বুঝে মন্ত্রী হতেন যদি বিএনপি ক্ষমতায় আসে। কিন্তু এখন তাদের পক্ষে কপালে সেই মন্ত্রী হওয়াটা জুটে কিনা সন্দেহ আছে। এবং তারেক রহমানকে যেহেতু ভারমুক্ত করতে হবে, তিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন, সেখান থেকে তাকে বিএনপি চেয়ারপারসন বানাতে হবে, ভারপ্রাপ্ত শব্দটা বাদ দিতে হবে। এটা কোন প্রক্রিয়ায় বানায় এটাও দেখার বিষয়। লজ্জা শরম থাকলে, গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট থাকলে তো কাউন্সিল করবে, আর কাউন্সিল করতে গেলে তখন মির্জা ফখরুলের বিপদ কপাল পড়তে পারে। যে বিএনপি যদি ক্ষমতা আসে, বা আশা করছে ক্ষমতা আসবে, ক্ষমতা আসার আগ মুহূর্তে মহাসচিব পদটা নাই, সামনে এরকম আরো অনেক কিছু দেখতে পাবেন, অনেকের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমানের চেয়ে এগিয়ে ডাক্তার শফিকুর রহমান। তারেক রহমানের নানান রহস্য ফাঁস হয়ে যাচ্ছে। এটা তারেক রহমানের জন্য দুঃখজনক, বিশেষ করে নির্বাচনের আগে এটা খুবই দুঃখজনক, হতাশাজনক। দর্শক, আমি ইত্তেফাকের একটা রিপোর্ট বিশ্লেষণ করব, নানান গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। মূলত নির্বাচনী হলফনামায় ব্যক্তিগত তথ্য, আয় ব্যয়ের অনেক হিসাব নিকাশ, শিক্ষাগত যোগ্যতা সবকিছু দিতে হয়, আর সেটা গণমাধ্যমগুলো নিয়ে রিপোর্ট করে। বিশেষ করে আপনারা এই হলফনামা বা নির্বাচনের নমিনেশন পেপার সাবমিট করার পর এই খবর দেখতে পাচ্ছেন যে অমুকের চাইতে তার স্ত্রীর সম্পদ 5 গুণ বেশি, অমুকের 510 কোটি টাকার সম্পত্তি। যদিও বাস্তবে যেটা দেখানো হয়, অরিজিনালি তার সম্পত্তি তার চাইতে অনেক বেশি, কারণ নামমাত্র মূল্য, বাজার মূল্য, অফিসিয়াল মূল্য দেখানো হয়, বাস্তবের মূল্য অনেক বেশি দেয়। যেমন ইস্টার্ন প্লাজায় আমার পরিচিত একজন বিএনপির এমপি ক্যান্ডিডেট, তার একটা শোরুম আছে, তিনি নিজে মালিক আর কি শোরুমের, মানে স্পেসেরই মালিক তিনি, দোকান তার না, দোকান ভাড়া। তো সেখানে তিনি অল্প কয়েক লাখ টাকা মূল্য দেখিয়েছেন, বাস্তবে এটার মূল্য আছে কয়েক কোটি টাকা, কিন্তু অফিসিয়াল মূল্য তিনি যেটা দেখিয়েছেন ওইটা। আবার দেখবেন যে যারা জমি কেনে, জমির দলিল করার সময় সরকারি মূল্য লেখায়, কারণ জমির দাম কিরকম এটার উপর নির্ভর করে আপনার দলিলের খরচ কত। তো এই জন্যে বাস্তবে বেচা কিনা হয় অনেক টাকায়, কিন্তু দলিলে লেখে কম টাকা। কোন টাকা লেখে? ওই সরকারি যে মূল্য, নামমাত্র মূল্য সেটা, কিন্তু বাস্তবে দেখা যায় তার সম্পত্তির মূল্য অনেক বেশি। কারণ মূল্য কম লিখলে দলিল খরচ আপনার কমে, কয়েক লক্ষ টাকা বেঁচে যায়, এবং কোটি কোটি টাকার সম্পত্তি কোটি টাকাও বেঁচে যেতে পারে। এই জন্য আপনারা হলফনামায় যে পরিমাণ সম্পত্তি দেখেন নেতাদের, বাস্তবে সম্পত্তির ক্ষেত্রে নগদ টাকাটা হয়তো বা অরিজিনাল, আর নগদ টাকা ব্যাংকে যেটা ওইটা দেখায়, কিন্তু ঘরে বস্তা ভরা, সিন্দুক ভরা থাকলে ওইটা দেখায় না। তো হলফনামার সম্পত্তি দেখেই মনে করবেন না যে এটি আসল চিত্র। বাস্তবে হলফনামায় যা লেখা হয় তার চাইতে ওই নেতা বা নেত্রীর সম্পত্তি অনেক অনেক গুণ বেশি। শুধু সম্পত্তি না, আরো নানান বিষয় লেখা হয় এবং সেটা নিয়ে পর্যালোচনা হয়। তো এখন সেই পর্যালোচনা চলছে। এখন দলের প্রধানদের ক্ষেত্রে বেসিক্যালি এখন 3 জন নেতা, 3 টপ লিডার্স, তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম। চরমোনাই এই পর্যায়ে আসতে পারেনি, আর চরমোনাই প্রধান নির্বাচন করছেন না। তো দর্শক, তারেক রহমান, নাহিদ ইসলাম, তিনি এনসিপির প্রধান, অভ্যুত্থানে নায়ক হিসেবে আলাদা সম্মান পাচ্ছেন, সিম্পেথিও পাচ্ছেন, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি নাই। এটা স্বাভাবিক কথা, কারণ তারা নির্বাচন করবে সর্বোচ্চ 30টা আসনে। 30টা আসনে জিতে তিনি প্রধানমন্ত্রী হবেন, এটা তো বাস্তবসম্মত নয়। যারা 140, 30 বা এরকম সংখ্যক আসন পাবেন, বা 150+, সেই দল থেকেই প্রধানমন্ত্রী হবেন। এটা আমির জামাত রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারেও বলেছেন।
এজন্যে সব হিসাব নিকাশ শেষে এটা বলা যায়, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আছে দুইজন, আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অ্যান্ড তারেক রহমান। কিন্তু একটা প্রশ্নে তারেক রহমান তো অনেক পিছিয়ে পড়েছে, সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। দেখেন, এটা সে 80 দশক 90 দশক নয়, এখানে মানুষ শিক্ষিত, তরুণ প্রজন্ম, জেনজি ভোটার 30 থেকে 35%, এবং তারা কে কতটুকু শিক্ষিত এগুলো দেখে। কোনো অশিক্ষিত লোক, অর্ধশিক্ষিত লোক, সেটা সেই খালেদা জিয়ার যুগ ভিন্ন কথা। এখন কোনো অশিক্ষিত লোককে মানুষ প্রধানমন্ত্রী কিংবা তাদের নেতা হিসাবে মেনে নিবে না।